আজকে সবচেয়ে অপরাধী আর দুর্নীতিবাজরা বজপর গোডাউনে চলে গেছে। নরে প্লেয়ার সামনে কাঁপছে। ইলেকটোরাল বন্ডস তাদের নড়িয়ে দিয়েছে। যোগীজি কিছু না, উনি শুধু প্রধানমন্ত্রীর জন্যই ভোট পাচ্ছেন। যারা আজ আমাদের অসুবিধা সৃষ্টি করছে, কাল তারা আপনাদেরও অসুবিধা করবে। আজ আমাদের জন্য যে গর্ত খোঁড়া হচ্ছে, কাল আপনাদেরও সেগুলোতে পড়তে পারো। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জানি আপনি কতটা ব্যস্ত। এই মাসটা সবচেয়ে কঠিন আর এই গরমে আপনি প্রচারে বেরিয়েছেন। কিন্তু সবাই বলছে যে কংগ্রেস আসলে ইন্ডিয়া জোটের তেমন শক্তি নেই। যেমন মোদিজি প্রচারে প্রচারে ঘুরছেন। আপনি মোদির সেই শক্তির মোকাবিলা কিভাবে করছেন? মনে হয় না আপনারও একটু শক্তির ঘাটতি আছে? গ্রীষ্মকালে এসেছেন, ধন্যবাদ। সামনে আরও গরম পড়বে। ইন্ডিয়া জোট আর সমাজবাদী পার্টির রাজনৈতিক কৌশলে ভিড়ের কারণে বজপর শক্তি কমে গেছে। তাদের কোনো উত্তর নেই। আমি জিজ্ঞেস করি, আপনাদের 10 বছরে তোরা কোথায়? বিশ্ববিদ্যালয়ের নিযোগে। এটি কি? দর্শকদের বলুন এর অর্থ কি? বজেট যখন বলে সবার ঐক্য এবং উন্নয়ন, সত্যিকারের ঐক্য তখনই হবে যখন তারা সত্যিই সবাইকে সাথে নেবে। কিন্তু এই সবার ঐক্যে তারা অসমতা দূর করে না, যেমনটা ডক্টর রাম মনোহর লোহিয়া আর ডক্টর বাবাসাহেব ভীমরাও আম্বেদকর সমতার জন্য লড়াই করেছিলেন। নেতাজি তাঁর জীবন এই কারণে উৎসর্গ করেছিলেন। সমাজবাদী পার্টির লোকেরা পিছিয়ে পড়া শ্রেণী, দলিত এবং সংখ্যালঘুদের আন্দোলনের অংশ ছিল। পিছিয়ে পড়া বা ব্যাকওয়ার্ড শ্রেণী, অল্প সংখ্যক জনগোষ্ঠী, যাতে আমাদের মুসলিম ভাই, খ্রিস্টান, শিখ ইত্যাদি আছেন, আর আদিবাসীরা। মানে আদিয়াবাদী, দেশ জনগণ। এটা পিডিএ। তাদের অধিকারের সম্মানের এই লড়াই খুব পুরনো এক লড়াই। আমরা তাদের অধিকারের জন্য লড়ব। আমরা চেষ্টা করছি এই দলটাকে বাড়াতে। নরে প্লেয়ার সামনে ভয় পাচ্ছে। নরে প্লেয়ার সামনে কাঁপছে। আর তাদের কাছে কোনো উত্তর নেই। আমরা যদি জিজ্ঞেস করি, গত 10 বছরে উপাচার্যের পদে কতজন নিযুক্ত হয়েছেন? বিশ্ববিদ্যালয়ে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এবং রাজ্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে কারা নিযুক্ত হয়েছেন? তারা কারা? উত্তরপ্রদেশ থেকেই প্রধানমন্ত্রী নির্বাচন করেন, মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। দিল্লিতে তাদের সরকারের 10 বছর এবং উত্তরপ্রদেশে 7 বছর হয়ে গেছে। এবং আমি তাদের জিজ্ঞেস করতে চাই, যুবকদের চাকরি কোথায়? তারা চাকরি দিতে চায় না, কারণ সরকারি চাকরি দিলে তাদের সংরক্ষণও দিতে হবে। নোডের লোকেরা সংরক্ষণ শেষ করতে চায়। তাই ইন্ডিয়া জোটের কৌশল হিসেবে আমাদের তুলে আছে, আমাদের সমাবেশ করতে হবে এবং তাদের বিষয়গুলো সমাজে নিয়ে আলোচনা করতে হবে। আপনার শক্তি আছে, ইন্ডিয়া জোটেরও শক্তি আছে। লোকে বলছে আপনার শক্তি নেই। ইন্ডিয়ার এত শক্তি বা সমর্থন না থাকলে মনে হয় প্রধানমন্ত্রী আর বজপর লোকেরা, তারা ইন্ডিয়া জোটের নামটাও ঠিক মতো উচ্চারণ করত না। এটা ইন্ডিয়া জোট, ইন্ডি জোট নয়। আপনি বলছেন যে সবাইকে নিয়ে চলছেন, কিন্তু যে ছোট দলগুলো 2019 সালে জোটে ছিল তারা আপনাকে ছেড়ে চলে গেছে। কংগ্রেস একটা মিত্র হলেও সংখ্যালঘুরা, ছোট দলগুলো সবাই আপনাকে ছেড়েছে। এটা কেন হলো? আপনি তাদের জোটে ঠাঁই কেন দেননি? বজিত এখন সবচেয়ে দুর্বল ও নাজুক অবস্থায় আছে। তারা দুর্বল না হলে কি সমাজবাদী পার্টির সাথে থাকা দলগুলোকে ভাঙাতো? তারা দলগুলোকে ভাঙিয়েছে। কেন ভাঙিয়েছে? কারণ বজপ দুর্বল। বজপ দুর্বল না হলে হয়তো ওই দলগুলোকে নিত না। যে দলগুলো তাদের গালি দিয়েছে, সেই দলগুলোর ভাষা এমন ছিল যে কেউ শুনতে পারত না। বজপর লোকেরা তা মেনে নিতে পারত না। অপমান সত্ত্বেও, খারাপ লাগা সত্ত্বেও তাদের সহ্য করে নিতে হয়েছে, কারণ তারা ভোটের রাজনীতি করে। তাই আমার মনে হয় বজেট এখন সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। তাই তারা সমাজবাদী পার্টির সঙ্গে থাকা জোটটাকে ভাঙছে। তারা রৌদকে জোট থেকে বের করে নিয়েছে। রৌদ তাদের বিরুদ্ধে কি বলেনি।
বা বজপো ওদের বিরুদ্ধে কি বলেনি। আরেকটি দল আছে, তারা সেটাকেও ভেঙেছে, বা আমাদের সাথে থাকা অন্যান্য দলগুলোকে তারা নিয়েছে। তারা নিয়েছে কারণ তারা জানে যে বজপ সমাজবাদী পার্টির সাথে পেরে উঠবে না। জাতীয় নির্বাচনে আপনি কি মনে করেন, রাজ্য নির্বাচনের চেয়ে ভালো অবস্থানে আছেন নাকি খারাপ অবস্থানে? আমি মনে করি যে ইন্ডিয়া জোট যেটা গঠিত হয়েছে এবং আমার কংগ্রেসের সঙ্গে জোট, আমি মনে করি এই মুহূর্তে আমি সবচেয়ে শক্তিশালী। সত্যি বলতে গেলে বজপ হেরে গেছে, যে হারে সে রাগে, তাই এখন বজপ রাগ দেখাচ্ছে। ওদের ভাষা দেখুন। 10 বছরে উত্তরপ্রদেশে 10টা প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ওরা সেটা নিয়ে কথা বলছে না। যে 10টা প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেছে, সেই সংখ্যাটা প্রায় 60 লক্ষ। এবং আমি মনে করি এই বাচ্চাদের পরিবারে তাদের বাবা মা সহ 3জন সদস্য আছে। তাহলে এই হিসেব ঠিক হলে 60 লক্ষ গুণিতক 3 হয় 1,80,00,000। এবং 1,80,00,000কে ভাগ করলে 80 দিয়ে, যা লোকসভার আসন সংখ্যা, প্রতি লোকসভায় বজপর 2,25,000 ভোট কমে গেছে। দ্বিতীয়ত, ক্ষত্রিয় সম্প্রদায়ের লোকেরা বজপর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং অন্য সম্প্রদায়ের লোকেরাও সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। তাহলে ওদের ভোট যোগ করলে প্রতি লোকসভায় লক্ষ লক্ষ ভোট কমে গেছে। বিজেপি এই ঘাটতি কিভাবে পূরণ করবে? তাই আপনি লক্ষ্য করে থাকবেন যে ওদের ভাষণে চাকরির কথা নেই, উত্তরপ্রদেশে বড বিনিয়োগের কথা নেই, মুদ্রাস্ফীতি কমানোর কথা নেই। প্রধানমন্ত্রী এখানে বিনিয়োগ সম্মেলনে এসেছিলেন। প্রধানমন্ত্রীর বলা উচিত ছিল এই বিনিয়োগে রাজ্য আসলে কি পেয়েছে। এখানে ডিফেন্স এক্সপো হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই এসেছিলেন, কিন্তু তাদের বলা উচিত ছিল আমাদের রাজ্য কি পেয়েছে। যে ইলেকটোরাল বন্ড এসেছে সেটা ওদের নাড়িয়ে দিয়েছে। ইলেকটোরাল বন্ড সত্যি ওদের নাড়িয়ে দিয়েছে। এবং বজেট লোকেরা এতটাই ভয় পেয়েছে যে যদি আমরা ইলেকটোরাল বন্ড নিয়ে জিজ্ঞাসা করি, তাহলে তারা ইলেকট্রল খুঁজে বেড়ায়। আমরা মোদির একটা ভাষণে গিয়েছিলাম, উনি ইন্ডিয়া জোটের বিরুদ্ধে খুবই আক্রমণাত্মক। তিনি বলেন পারিবারিক দল, দুর্নীতি, হিন্দু বিরোধী, মুসলিম ভোট ব্যাংক, জাতপাতের রাজনীতি, এইসব আধ ঘন্টার ভাষণে তিনি এই জোটকে আক্রমণ করেন। এর বিরুদ্ধে আপনি কিভাবে পাল্টা দেবেন? এসব তো বাজে কথা। আমি বলবো, যদি বজপ পারিবারিক রাজনীতির বিরুদ্ধে থাকে বা পারিবারিক ব্যক্তির বিরুদ্ধে থাকে, তাহলে তাদের উচিত প্রতিজ্ঞা করা যে তারা কোনো পরিবারের সদস্যকে টিকিট দেবে না এবং কোনো পারিবারিক সদস্যের কাছ থেকে ভোট চাইবে না। দ্বিতীয়ত, আজকে সবচেয়ে বড় অপরাধী মাফিয়া এবং দুর্নীতিবাজরা বজপর মধ্যে আছে এবং দলটা হয়ে উঠেছে এদের গুদাম। যে কোনো রাজ্যের উদাহরণ নিন, যদি কেউ দুর্নীতিবাজ হয় বা ইনকাম ট্যাক্স বা নোটিশ পেয়ে থাকে বা অপরাধী হয়, বজপ তাদের তৎক্ষণাৎ স্বাগত জানায়। এখন অপর সব অপরাধীরা, শীর্ষ 10জন, বজপর সাথে আছে বা বজপকে সাহায্য করছে। এবং প্রধানমন্ত্রী নির্বাচনী বন্ড সম্পর্কে কি বলবেন? সম্প্রতি যে অর্থ বন্ডের মারফত সংগ্রহ করা হয়েছে সেটা কেন আমাদেরকে কেউ দিল না? কেন তারা বজপকে দিল? আমরা আপতে এত বড় দল কিন্তু কেউ বন্ড আমাদেরকে দেয়নি। তাহলে এটা আর্থিক তোলাবাজি। এই তোলাবাজি হচ্ছে এর খুবাই বা ইনকাম ট্যাক্সের মাধ্যমে। এখন এই তোলাবাজির খবর বেরিয়েছে, ঠিক তেমনি একদিন মানুষের দেওয়া মূল্যের খবরও বেরোবে। আর হিন্দু বিরোধী, সেটা কিভাবে মোকাবিলা করবেন? আমি একজন সত্যিকারের হিন্দু। আমি ওদের থেকেও বড় হিন্দু। প্রশ্ন হলো, কে হিন্দু ধর্মের পথে হাঁটছে? আপনি কি অন্য ধর্মের কাউকে আঘাত করবেন? কি কাউকে মারবেন? কি কাউকে মিথ্যা মামলায় জড়াবেন? তাহলে ওদের পথ ভুল। ওদের পথ দেখলে সেটা সনাতনের নয়, সত্যের পথ নয়। পূজা ব্যক্তিগত ব্যাপার। আমরা বাড়িতে পূজা করি, আমাদের মন্দির আছে। ওরা বলে যে আমি প্রাণ প্রতিষ্ঠায় যাইনি। আমি বলেছিলাম যে যখন ভগবান শিবের কাছে যাব তখনই যাব। ভগবান ডাক দেন, আমরা তদনুযায়ী যাই। আর যদি কারো কাছে ভগবানের ডাক আসে, তাকে কে যেতে বারণ করবে? আর আমরা দেখেছি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ক্যামেরার ফ্রেমে পর্যন্ত ছিলেন না,
তাকে লাইনে দাঁড় করিয়েছিল। যখন বসেছিলেন তখনও তাকে লাইনে ফেলেছিল। সারা দেশ এটা দেখেছে। আর আমাদের মুখ্যমন্ত্রী তো লাল গালিচা পর্যন্ত হাঁটতে পারেননি। তাহলে কে যাবে সেখানে অপমানিত হতে? আর তাও ওদের ডাকে। ভগবান ডাকলে আমরা যাব। রাম মন্দিরের প্রভাব কি? অবশ্যই এটা ২০ কি ৩০ বছরের পুরনো ঘটনা, কিন্তু এখন এটা কি আপনার ওপর প্রভাব ফেলবে এবং বজবর কোনো উপকারে আসবে? ভগবান রামের চেয়ে জরুরি হলো মানুষের চাকরি আর কৃষকদের ফসলের ন্যায্য দাম। বেড়েছে মূল্য বৃদ্ধি, এর কোনো উত্তর ওদের কাছে নেই। আর নির্বাচনী বন্ডের জন্য দুর্নীতি বেড়েছে, সঙ্গে দামও। যে সংস্থাগুলো ১,০০০ কোটি বা ৫০০ কোটি দিচ্ছে তারা লাভও করবে। একদিকে দুর্নীতি, অন্যদিকে মূল্য বৃদ্ধি চলছে। মোদিজি সবসময় মোদির গ্যারান্টি নিয়ে কথা বলেন। এটাই মোদির গ্যারান্টি। সব কিছুরই মোদির গ্যারান্টি। এতে আপনার প্রতিক্রিয়া কি? এর বিরুদ্ধে আপনি কিভাবে প্রচার চালাবেন? একসময় এই দেশের মানুষ এমন একটা সময় দেখেছে যেখানে তিনি করোনা আটকাতে লোকেদের তালি আর থালা বাজাতে বাধ্য করেছিলেন। এই গ্যারান্টিগুলো কিচ্ছু না। ঘন্টার মতো এগুলো বোঝপর ফাঁকা প্রতিশ্রুতি। আর এই ফাঁকা ঘন্টা জুমলার থেকেও বড়। সারা দেশ এটা জানে। আগে ছিল জুমলা, এখন আছে ফাঁকা ঘন্টা। এই নির্বাচনে ভোটারের ওপর কার প্রভাব বেশি? অপর জন্য যোগী না মোদি? যোগী না মোদি? যোগীজি কিছু না। উনি শুধু প্রধানমন্ত্রীর জন্য ভোট পাচ্ছেন। আপনার ভাষণে সবচেয়ে বর্দূত সেরা ইস্যু কি পান? একটা হলো বেকারত্ব, আর দ্বিতীয়টা হলো মানুষ অগ্নিবীর প্রকল্প বাতিল করতে চায়, আর তৃতীয়টা কৃষকদের জন্য মস্প আইন থাকা উচিত। যখনই আমরা কৃষকদের আয় বৃদ্ধি নিয়ে কথা বলি, আর এখানে কৃষকরা আন্দোলনের ফলে খুব সচেতন হয়ে উঠেছে, লম্বা আন্দোলন যা চলছিল এবং মস্প নিয়ে বিভিন্ন বিতর্ক, বজপ নিজেই মেনে নিয়েছে এবং চৌধুরী চরণ সিংজি এবং নুস স্বামীনাথনজিকে ভারত রত্ন দিয়ে সম্মানিত করেছে। তাই বিষয়টা বড় হয়ে গেছে। তাই কৃষক মনে করে যে চৌধুরী চরণ সিংজি, যিনি জীবনভর কৃষকদের জন্য লড়াই করেছেন, এবং মুস স্বামীনাথনজি, যিনি কমিশনের থাকাকালীন একটা ফর্মুলা দিয়েছেন যে কিভাবে কৃষক লাভ করতে পারে, তাদের প্রতি আস্থা বেড়েছে। এবং রাজনৈতিক দল এবং কৃষক আন্দোলনের মাধ্যমে মস্ক নিয়ে বিষয়টা কৃষকদের মাঝে আছে। মূলত পশ্চিম উত্তর প্রদেশে অগ্নিবীর আর মসুক নিয়ে বিষয়টা। মসক নিয়ে সমস্যাটা পশ্চিম উত্তর প্রদেশেরই বেশি, কারণ ওখানেই অধিগ্রহণ হয়। পূর্ব উত্তর প্রদেশে অধিগ্রহণ হয় না। তাহলে এই নিয়ে আপনি কি বলবেন? এটা বলা ঠিক হবে না। মস্ক সর্বশেষ প্রান্তে পৌঁছে গেছে। এটা অপর প্রতিটি কোণে পৌঁছে গেছে, কারণ চাষি তো সর্বত্র আছেন। আর যদি অগ্নিবীরের কথা বলি, অপ্তে যেসব যুবক সেনাবাহিনী বা অগ্নিবীরে যেতেন সেই সংখ্যা একই আছে। গাজীপুর, বালিয়া, জৌনপুর, তারপর আছে বারাণসী, চাঁদৌলি। এই এলাকা থেকেও যুবকরা ব্যাপক প্রস্তুতি নিতেন। আজমগড়, মু আছে। এই এলাকা থেকেও যুবকরা প্রস্তুতি নিতেন। আমাদের জেলাগুলো থেকেও, যেমন মঈনপুরি, এখান থেকেই সবচেয়ে বেশি শহীদ বা অবসরপ্রাপ্ত সেনা লোক পাবেন। মুজফ্ফরনগর, মেরঠ, গাজীপুর, মঈনপুরি, আশেপাশের জেলাগুলিতে তাদের পাবেন। সবাই বলছে নির্বাচনে জিততে এখন মহিলাদের ভোট খুব জরুরি। আপনারা দল হিসেবে মহিলাদের ভোট টানতে কি করছেন? মোদিজি বলছেন তিনি রেশন, গ্যাস, শৌচাগার, বাড়ির ঋণ সব দিচ্ছেন যা সংসারে প্রয়োজন হয়। প্রতিটা সরকারই এটা দেয়। প্রতিটা সরকার এটা দিয়েছে। আমি সমাজবাদী পেনশনের কথা মনে করতে পারি, যেখানে আমরা মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা দিতাম আর সরাসরি তাদের অ্যাকাউন্টে পাঠাতাম। আর সিস্টেম, যেটা নিয়ে বজপ আজ নিজেরা দাবি করছে, সেটা প্রথম উত্তরপ্রদেশে চালু হয়েছিল। আমি রেকর্ডের ওপর ভিত্তি করে বলছি, সিস্টেম প্রথম উত্তরপ্রদেশে সমাজবাদী সরকারের আমলে চালু হয়েছিল, যেখানে সমাজবাদী পেনশন এবং কল্যাণ প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতো। আমাদের ইশতেহারে আমরা মহিলাদের শিক্ষা
তাদের স্বাস্থ্য এবং সুরক্ষা সম্পর্কে লিখেছি। আমরা ইতিমধ্যেই এটা বাস্তবায়ন করেছি। আমরা 1090 হেল্পলাইন চালু করেছিলাম মহিলাদের সুরক্ষার ব্যাপারে। ব্যাপক পরিসরে মহিলা ও মেয়েরা এটি থেকে সাহায্য পেতেন। শেষ প্রশ্ন, আপনি কি এর ভয় পান? আর আপনি অন্য কোনো হুমকি পাচ্ছেন? দেখুন, বিজেপি অন্যদের সাথে যা করেছে আমাদের সাথে প্রথমেই সেই সৎ করে নিয়েছে। যেই না আমি মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়েছি, ওরা গঙ্গাজল দিয়ে বাড়িটা ধুয়ে নিয়েছে। এর আগে কোনো মুখ্যমন্ত্রী বাসভবনে পা রাখার আগে গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে নেননি, কিন্তু ওরা পরিষ্কার করেছে। এখানে একটা আইন ছিল যার আওতায় প্রাক্তন মুখ্যমন্ত্রীরা বাসভবন পেত। প্রথমেই ওরা নেতাজি এবং আমাদের বাড়ি কেড়ে নিয়েছে, আমাদের নিরাপত্তা কেড়ে নিয়েছে, আমাদের নিজের বাড়িতে ঢুকতে দেয়নি। থেল করে বলেছে আমরা বাড়ির ভেতর হোটেল বানাচ্ছি। তাই ওরা যা করতে পারে সব করেছে। খাবা এবং আয়কর নিয়ে আমি কংগ্রেসকে ধন্যবাদ দেব, কারণ আমাদের কিছু কাগজ অক্ষত আছে। আমাদের কোনো কোম্পানি নেই, কোনো ব্যবসা নেই। তাহলে এর কোথা থেকে আসবে? এবং যদি কোনো পরিস্থিতিতে আসেও আমরা তৈরি আছি। ওরা জিজ্ঞাসা করতে পারে পুলিশের মতো। কিন্তু কিছু প্রশ্ন আছে। যদি দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানো যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানো যায়, এভাবে সিস্টেমটা ধ্বংস করা উচিত নয়। যারা সিস্টেম ধ্বংস করে তারা শেষ পর্যন্ত সংবিধান এবং গণতন্ত্রকে ধ্বংস করে। যারা আজ আমাদের সমস্যায় ফেলার চেষ্টা করছে, কাল আপনাদেরও সমস্যায় ফেলতে পারে। যারা আমাদের জন্য গর্ত খুঁড়েছে, আপনারাও কাল তাতে পড়তে পারেন। তাই এই মিথ্যা অভিযোগ এবং এই ধরনের অভিযোগ শুধু কাউকে বদনাম করার জন্য। আমরা যখন বাসভবন ছেড়েছিলাম, আমরা কি নিয়ে গিয়েছিলাম? যারা ল্যাপটপ বিলিয়েছে তারা কি ঘরের জিনিস তুলে নিয়ে যাবে? এবং আমি আজ খুশি, যেখানে আমরা ল্যাপটপ বিলিয়েছি, আজ আমেরিকার অনেক শহরে, অনেক রাজ্যে গরিব বাচ্চাদের মধ্যে ল্যাপটপ বিলানো হচ্ছে। তাহলে এটা বজিপুর মানুষকে অপমান করার, লাঞ্ছিত করার উপায়, কারণ ওদের সব প্রাতিষ্ঠানিক ক্ষমতা আছে, ওদের টিভি আছে, ওদের খবরের কাগজ আছে। যদিও আমার উচিত নয় আপনাদের সামনে এটা বলা, কিন্তু মাঝে মাঝে আমরা প্রেসের সামনে বলি যে আজকের মিডিয়া সরকারেরই গুণগান গায়। এখন আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে প্রেসের অধিকারের জন্য লড়াই করা দরকার। প্রেসের স্বাধীনতাও সীমিত করা হয়েছে। অনেক ধন্যবাদ। জানি আপনি খুব ব্যস্ত আছেন। ধন্যবাদ, আপনি এখানে এসেছিলেন, ভালো লাগলো। আর আপনি প্রতিবার এখানে আসলে ভালো লাগবে। लगता है कि हर बार आप आते हैं।